চাণক্য নত মস্তকে শম্ভুনাথকে প্রণাম জানিয়ে বললেন, এই প্রকারে একজন অপরাধীর মতো আপনার কক্ষে প্রবেশ করার জন্য আমি ক্ষমা প্রার্থী কাকা। চাণক্যকে দেখা মাত্রই শম্ভু কাকার ধরে যেন প্রাণ ফিরে এলো। তিনি তলোয়ার নামিয়ে চাণক্যকে আশীর্বাদ করলেন। উদাস হয়ে পড়লেন চাণক্যকে দেখে। তাকে উদাস দেখে চাণক্য চিন্তিত হয়ে পড়লেন এবং তাকে জিজ্ঞেস করলেন, সবকিছু ঠিক আছে তো কাকা? আমি যশোধরার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গৃহে পৌঁছালাম, কিন্তু সেখানে সে ছিল না। শম্ভু কাকা তার দুর্ভাবনাকে প্রশমিত করে বললেন, যশোধরা সুরক্ষিত আছে। চাণক্যের কান যেন এই সংবাদটা শোনার জন্য ব্যাকুল হয়েছিল। যশোধরার কুশলতার সংবাদ পেয়ে তিনি নিশ্চিন্ত বোধ করলেন। শম্ভু কাকা নিজের কথাকে পূর্ণ করার উদ্দেশ্যে বললেন, যশোধরা তো সুরক্ষিত রয়েছে। তোমার বার্তা পাওয়া মাত্রই মন্ত্রী শাক্তার তাকে তার পিতৃগৃহে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজের জন্য কিছুই করতে পারলেন না। চক্রান্ত করে অমাত্য রাজদ্রোহের মিথ্যা অপবাদে রক্ষামন্ত্রী শাক্তারকে ফাঁসিয়ে কারাগারে বন্দী করেছেন। এ কথা শোনা মাত্রই চাণক্য স্তম্ভিত হয়ে গেলেন। মন্ত্রী শাক্তারের বন্দী হওয়া চাণক্যকে গভীরভাবে শোকাহত করল। চাণক্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে কিভাবে সম্ভব কাকা? শম্ভুনাথ বললেন, অমাত্য একটা গভীর ষড়যন্ত্র করেছিল। তিনি গ্রিকদেরকে প্রেরণ করা একটা নিমন্ত্রণ পত্র কৌশলে মন্ত্রী শাক্তারের কক্ষে রেখে দিয়েছিলেন। চাণক্য হতভম্ব হয়ে বললেন, তারপরে? শম্ভুনাথ বলে চললেন, তারপরেই শাক্তারের কক্ষে মিথ্যা অনুসন্ধান করিয়ে ওই পত্র বের করে সমগ্র সভাসদদের উপস্থিতিতে ধননন্দের সামনে তুলে ধরলেন। আর ধননন্দকে তো তুমি জানোই, অমাত্যকেই তিনি সবচেয়ে বেশি ভরসা করেন। পরক্ষণেই শাক্তারের ওপরে রাজদ্রোহের অপবাদ লাগিয়ে তাকে বন্দী করা হলো। উদ্বিগ্ন হয়ে উঠল চাণক্যের অন্তর। চিন্তার বলিরেখা তার কপালে স্পষ্ট। তখনও তিনি কিছু একটা ভেবে বলে উঠলেন, যা হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে, কিন্তু ধননন্দের সাথে এর থেকেও খারাপ হবে কাকা। এটা জনকপুত্র চাণক্যের প্রতিজ্ঞা। শম্ভুনাথ চাণক্যের দিকে তাকিয়ে বললেন, ধননন্দের একটা দুর্বলতা সম্পর্কে আমি জানতে পেরেছি, যেটা তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। চাণক্য তৎক্ষণাৎ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, সেটা কি কাকা, আর সেটা কিভাবে সম্ভব? ধননন্দের পুত্র পব্বত। এ কথা শুনে চাণক্য হতভম্ব হয়ে গিয়ে বললেন, ওর পুত্র ওর দুর্বলতা, কিন্তু কিভাবে? শম্ভুনাথ আত্মবিশ্বাসের সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ, ওর পুত্র পব্বত সেই ধননন্দের সবচেয়ে দুর্বল স্থান। যে প্রকারে দুজনের মধ্যে বিবাদ হতে থাকে সেটা আমাদের জন্য লাভদায়ক। পব্বত ধননন্দকে ঘৃণার দৃষ্টিতে দেখে, আর এই ঘৃণাকেই আমাদের ধননন্দের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। চাণক্যের দূরদর্শী ভাবনা নিমেষের মধ্যেই আগামী পরিকল্পনা তৈরি করে ফেলল। সে দীর্ঘক্ষণ শম্ভু কাকার কাছে থাকতে চাইছিলেন না, কারণ সেটা দুজনের জন্যই বিপদ ডেকে আনতে পারত। চাণক্য শম্ভু কাকাকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। চাণক্য এবার যে কোনো মূল্যে পব্বতের সাথে দেখা করতে চাইছিলেন, কারণ ধননন্দের বিরুদ্ধে যুদ্ধ জয়ের পথে সেই তার একমাত্র সহযোগী হতে পারত। চাণক্যের মনে ধননন্দের শাসনের মৃত্যু ঘণ্টা বেজে উঠেছিল। চাণক্য গোপনে কোনো ক্রমে মগধেই ব্যতীত করলেন সেই রাত। পরদিন তার সর্বপ্রথম কাজ ছিল যে কোনো প্রকারে পব্বতের সাথে সম্পর্ক স্থাপন করা। চাণক্য ছদ্মবেশ ধারণ করে রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছালেন, যেখানে এসে তিনি জানতে পারলেন যে রাজা ধননন্দ তার পুত্রকে নিয়ে ভিক্ষা প্রদান করার জন্য প্রাসাদের বাইরে আসছেন। বাইরে ভিক্ষা গ্রহণ করার জন্য নগরের অনেক লোক একত্রিত হয়েছিলেন, যাদের মধ্যে চাণক্য উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরেই রাজপ্রাসাদের প্রধান দ্বার উন্মোচিত হলো এবং রাজা ধননন্দ তার পুত্র সহ বাইরে এলেন। তাদের সাথে বেশ কিছু সৈনিক আর সেবক ছিল। ধননন্দকে দেখেই চাণক্যের তার প্রতিজ্ঞার কথা স্মরণ হলো। তার সর্বশরীর ক্রোধের অনলে যেন কাঁপতে শুরু করলো, কিন্তু তিনি সেটা সংবরণ করে সামনে ঘটতে থাকা ঘটনার দিকে মনোযোগ নিবিষ্ট করলেন। চাণক্য পব্বতের দিকে দৃষ্টিপাত করে দেখলেন সে প্রায় চন্দ্রগুপ্তরই বয়সী ছিল। তার কপালে যেন একটা রাজসীয় তেজ আর ঔজ্জ্বল্য ছিল। তার পোশাক ও বেশভূষা দেখে বুঝতে ভুল হয় না যে সে একজন রাজকুমার, কিন্তু তার মুখ ছিল বিবর্ণ, যেন সে কোনো বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং মনে মনে সেটা তাকে বিদীর্ণ করে দিচ্ছে।
ধননন্দের আদেশে সে হয়তো ভিক্ষা সমারোহতে উপস্থিত হয়েছে, কিন্তু তার মন বিচলিত হয়ে রয়েছে। তার ঠোঁটের কোণে সাজানো হাসি তার মনের ভাবকে স্পষ্ট প্রকাশ করে দিচ্ছিল। অনুষ্ঠান শুরু হতেই ধননন্দ সেখানে উপস্থিত ব্যক্তিদের এক এক করে দান দিতে শুরু করলেন। চাণক্য একপাশে দাঁড়িয়ে ধননন্দ ও তার পুত্র পব্বতের ক্রিয়াকলাপ লক্ষ্য করছিলেন। ধননন্দ পুত্র পব্বতকেও দান প্রদান করার জন্য এগিয়ে দিল, কিন্তু তার মুখ দেখেই স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল যে সে এই সকল কার্য বলপূর্বক করছে, তার এইসবে বিন্দু মাত্র আগ্রহ নেই। অকস্মাৎ পিতা পুত্রের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হলো এবং পব্বত ভিক্ষা সমারোহ ত্যাগ করে প্রস্থান করল। চাণক্য উপলব্ধি করতে পারলেন না যে তাদের মতবিরোধ কি বিষয়ে হলো, কিন্তু এটা তিনি স্পষ্টই বুঝতে পারলেন যে পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক নেই। চাণক্যর দৃষ্টি পব্বতের দিকে গেল এবং তিনি দেখলেন সে দ্বার দিয়ে অন্দরমহলে প্রবেশ করল। এবার তার ভাবনার অন্যতম বিষয় ছিল কিভাবে পব্বতের সাথে সাক্ষাৎ করা যায়। তিনি এই বিষয়ে ভাবছিলেন, ঠিক তখনই তিনি দেখলেন পব্বত অশ্বারোহণ করে প্রাসাদের দ্বার দিয়ে বাইরের পথে বেরিয়ে গেলেন। আর এই দৃশ্য দেখা মাত্রই চাণক্য পরবর্তী পদক্ষেপ স্থির করে ফেললেন। পব্বতকে এই প্রকারে বাইরে যেতে দেখে ধননন্দ তৎক্ষণাৎ সেনাপতিকে আদেশ দিলেন তার সুরক্ষার জন্য কয়েকজন সৈনিককে তার পেছনে পাঠাতে। আদেশ পাওয়া মাত্রই কয়েকজন সৈনিক অশ্বারোহণ করে পব্বতের পেছনে অগ্রসর হল। চাণক্যের জন্য এটাই সুবর্ণ সুযোগ ছিল, কারণ তিনি উপলব্ধি করেছিলেন পব্বত হয়তো অরণ্যের দিশাতেই অগ্রসর হয়েছে, কারণ তার কাঁধে তীর ধনুক ছিল। চাণক্য আর সময় অপচয় না করে তৎক্ষণাৎ অরণ্যের দিকে অগ্রসর হলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি অরণ্যে পৌঁছে গেলেন। চাণক্যের অনুমান সঠিক ছিল, পব্বত শিকারের উদ্দেশ্যেই এসেছিল। পব্বত হাতে তীর ধনুক নিয়ে শিকারের সন্ধান করছিল। ঠিক তখনই তার নজর একটা হরিণের উপর পড়ল। পব্বত হরিণের দিকে লক্ষ্য স্থির করে তীর নিক্ষেপ করল, কিন্তু তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা বৃক্ষে গিয়ে আটকে গেল। তীরের শব্দ শুনেই হরিণ তৎক্ষণাৎ পলায়ন করল। চোখের সামনে শিকারকে পলায়ন করতে দেখে পব্বত নিজেই নিজের উপরে বিরক্ত হয়ে উঠল। ঠিক তখনই যেই বৃক্ষের মধ্যে তার তীর বিঁধেছিল তার পাশ থেকেই চাণক্য বেরিয়ে পব্বতের সম্মুখে এসে দাঁড়ালেন এবং বৃক্ষ থেকে তীরটা বের করে দূরে দাঁড়িয়ে থাকা পব্বতকে উদ্দেশ্য করে বললেন, যেই প্রকারে তুমি লক্ষ্য স্থির করছো তাতে কখনোই লক্ষ্যভেদ করতে পারবে না তুমি। দূরে দাঁড়িয়ে থাকা একজন ব্রাহ্মণকে নিজের ধনুর্বিদ্যার উপরে প্রশ্ন তুলতে দেখে পব্বতের ক্রোধের মাত্রা যেন গগনচুম্বী রূপ ধারণ করলো। সে চিৎকার করে বলল, আমাকে জ্ঞান দেওয়ার তুমি কে? চাণক্য সেখানেই দাঁড়িয়ে থেকে গম্ভীরভাবে বললেন, আমি সেই যে তোমার লক্ষ্যকে নিখুঁত বানাতে পারি। এই কথা শোনা মাত্রই পব্বত গর্জন করে বলল, আপনার এত বড় দুঃসাহস, আপনি আমার লক্ষ্যের ওপর প্রশ্ন তুলছেন? আমার লক্ষ্যভ্রষ্ট হওয়াকে আমার ভুল মনে করবেন না। নিজের লক্ষ্যের ওপরে যখন আপনার এতই দম্ভ, তখন বেশ, এর পরের লক্ষ্য আপনি আমার ওপরেই স্থির করুন। আমি এখানেই এই বৃক্ষের সামনে দাঁড়িয়ে আছি। এই কথা বলে চাণক্য সেই বৃক্ষের সামনে দাঁড়িয়ে পড়লেন। পব্বত যেন রোষের বশে তুনির থেকে তীর বের করে ধনুকের মধ্যে সাজিয়ে দিল এবং সে তীর নিক্ষেপের জন্য প্রস্তুত হলো। পব্বতের লক্ষ্যের সম্মুখে দাঁড়িয়েছিলেন স্বয়ং চাণক্য। পব্বতের ধনুকের লক্ষ্যের সামনে চাণক্য শান্তভাবে দাঁড়িয়েছিলেন, যার চোখে ভয়ের লেশ মাত্র ছিল না। ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস, নিজের শিক্ষার উপরে বিশ্বাস এবং বিশ্বাস অন্য ব্যক্তিকে পরখ করার ক্ষমতার উপরে। পব্বত একবার হুঁশিয়ারি দিয়ে বলল, মৃত্যুর পূর্বে কোনো অন্তিম ইচ্ছা থাকলে বলুন। এই কথা শুনে চাণক্য মৃদু হেসে বললেন, আমার মৃত্যুতে এখনো বিলম্ব রয়েছে, তুমি লক্ষ্য স্থির করো। চাণক্যের কথা শোনা মাত্রই পব্বতের ক্রোধ আরো দ্বিগুণ হয়ে উঠল। সে ধনুকের রশি টেনে দিল এবং নিজেকে স্থির করে পর মুহূর্তে তীর নিক্ষেপ করে দিল। তীর বিদ্যুতের গতিতে চাণক্যের অভিমুখে অগ্রসর হলো, কিন্তু তারপরেই এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। তীর চাণক্যের দিকে অগ্রসর হলেও সেটা পরক্ষণেই লক্ষ্যভ্রষ্ট হয়ে চাণক্যের পাশ দিয়ে বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে পব্বতের অন্তর যেন জ্বলে উঠল। পব্বত তীর পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গেই নিক্ষেপ করেছিল, কিন্তু পরিণাম তার সামনে ছিল। তার লক্ষ্য দ্বিতীয়বার ভ্রষ্ট হয়েছিল, কিন্তু চাণক্যের মুখে একটা আত্মবিশ্বাস পরিলক্ষিত হচ্ছিল, যেন পূর্বেই তিনি ফলাফল সম্পর্কে অবগত ছিলেন। একটা নিখুঁত লক্ষ্যভেদের জন্য সর্বাপেক্ষা বেশি প্রয়োজন একাগ্রতার।
যার অভাব তিনি পূর্বেই পর্বতের মধ্যে দেখে নিয়েছিলেন। এবার চাণক্য পর্বতের দিকে অগ্রসর হয়ে বললেন, নিজের লক্ষ্যকে সঠিক দিশাতে পরিচালিত করার জন্য মনুষ্যের একজন গুরু আবশ্যক এবং তার সাথে আবশ্যক ভালো শিক্ষা সংস্থানের। তুমি চাইলে তুমি দুটোই পেতে পারো। পর্বত তার কথা শুনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল যে এই ব্যক্তি প্রকৃতপক্ষে কি বলতে চাইছেন। ক্রোধ মিশ্রিত স্বরে পর্বত বলল, আমাকে জ্ঞানের উপদেশ দেওয়ার আপনি কে বলুন তো? তীর লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তলোয়ার লক্ষ্যভেদ করতে পারবে না। চাণক্য তার সমীপে এসে বললেন, তাহলে এখন কি সেটাকেও পরখ করতে ইচ্ছুক তুমি? চাণক্যের এইরূপ দৃঢ় আত্মবিশ্বাস দেখে পর্বতের দম্ভ যেন টলমল হয়ে উঠল। চাণক্য তার মনস্থিতি উপলব্ধি করতে পারলেন এবং নিজের বক্তব্যকে পূর্ণ করে বললেন, আমার নাম চাণক্য আর আমি তক্ষশিলার একজন আচার্য। চাণক্যের নাম শোনা মাত্রই পর্বত যেন চমকে উঠল। সে বুঝতে পারল তার সামনে আর কেউ নয়, মগধ তথা তার পিতার পরম শত্রু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পর্বত কিছু বলতো তার আগেই চাণক্য বলে উঠলেন, মগধের রাজ সিংহাসনের ওপরে তোমারই অধিকার রয়েছে, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ ভারতবর্ষের সম্রাট রূপে দেখতে পাচ্ছি। এবার নির্ণয় তোমার। তুমিও তোমার পিতার মতো কেবল মগধের সিংহাসন অধিকার করেই সন্তুষ্ট থাকতে চাও, নাকি সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে চাও? চাণক্যের চেহারার মধ্যে আত্মবিশ্বাস পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু পর্বত ক্রোধান্বিত স্বরে বলে উঠল, তাহলে আজকে আমার মগধ তথা আমার পিতার পরম শত্রু আমায় সম্রাট হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এটা তো জানেন যে আমি কে? কি হবে চাণক্যের পরবর্তী রণনীতি? তিনি কি পারবেন পর্বতকে নিজের পরিকল্পনায় সামিল করতে, নাকি ধননন্দ তার কৌশল বুঝতে পেরে তাকেও বন্দী করবেন? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।